গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন জগদীশ গুপ্তের লেখা 18 কলার একটি। নাচন সাহা গ্রাম নিবাসী বেনুকর মণ্ডলের কয়েক বিঘা জমি আছে। তার চষবার লাঙল এবং লাঙল টানবার বলদ আছে। কারো কাছে কিছু পাওনা আছে, কারো কাছে কিছু ঋণ আছে। গৃহসংলগ্ন খানিক পতিত জায়গা আছে, সেখানে বাসি উনুনের ছাই ঢালা হয়। স্তূপীকৃত ছাই বিছিয়ে দেয় আর মাটি খুঁড়ে শাক জন্মানো হয়। এটুকু শখ বেনুকরের আছে। এইসব ছাড়া তার স্ত্রী আছে জানকী, আর আছে মনে একটা ক্ষোভ। আর কেউ নেই, আর কিছু নেই। বেনুকরের রূপও আছে কিছু, তবে জাঁকালো তেমন নয়, এবং বুদ্ধিও কিছু আছে, তবে ধারালো তেমন নয়। তবে কৃষি সংক্রান্ত ব্যাপারে এবং দেনা পাওনার হিসাবে তার ভুল হয় না। আবার এও উল্লেখযোগ্য যে একটা দোষ তার আছে, ভোরে তার ঘুম ভাঙে না, রোদ উঠলে ভাঙে। বেনুকরের বয়স এই 26 চলছে, স্ত্রী জানকীর বয়স এই 19। 4 বছর হলো তারা বিবাহিত হয়েছে। বিবাহিত জীবনের 4 বছর সময়টা কম নয়। মুহূর্তের পর মুহূর্ত অতীত হয়ে খুব ধীরে ধীরে সময়টা কাটছে। সুতরাং আশা করা যেতে পারে যে বেনুকরের সম্ভোগের ধারণায় একটা পরিচ্ছন্নতা আর আকাঙ্ক্ষায় একটা স্থৈর্য এসেছে। ভূষণহীন আটপৌরে অবস্থায় এসে জীবনের বহিরবয়বটা নিস্তরঙ্গ হয়ে 4 বছর বিবাহিত জীবন যাপন করা হলো দেখে এমন একটা ধীরতা আর সন্তোষ মানুষের কাছে মানুষ আশা করে। কিন্তু এটা করে পরের বেলায়। নিজের কথা নিজের মন জানে। পারিবারিক শ্রান্তি ও জড়তাকে সংযম মনে করে মানুষ নিজের বেলায় ওই ভুলটি করতে বাধ্য হয়। কিন্তু মনের ভিতরটা আকুল হয়ে নিঃশব্দে ছটফট করলে তার বিরুদ্ধে বাধাটা কি? বলতে কি, বেনুকর মণ্ডল আকুল হয়েই থাকে এবং তার মনে একটি ক্ষোভ আছে। বেনুকরের এই ক্ষোভের জন্ম কোথায় অনুসন্ধান করতে গেলে এই নিদারুণ সত্য বিস্মৃত হলে চলবে না যে তারা 4 বছর হলো বিবাহিত হয়েছে এবং অল্পায়ু মানুষের পক্ষে 4টি বছর খুবই দীর্ঘ সময়। সুতরাং খুবই দীর্ঘ 4টি বছরের অবিরাম সাহচর্যবশত স্ত্রীর ভঙ্গি আর গঠন যদি চোখের সামনে পুরনো হয়ে উঠতে থাকে, তবে উপায় কি? প্রতিরোধ করবার উপায় মানুষ খোঁজে, কিন্তু পায় না। এই নিরুপায় অবস্থাটা বড়ই লোভের সৃষ্টি করে। বেনুকরের তাই করেছে। জানকীর বয়স এই 19। তার বয়স যখন 15 ছিল তখন হতে 4 বছর ধরে উঠতে বসতে অষ্টপ্রহরের সঙ্গিনী রূপে স্বামী বেনুকরের জীবনে সে পরিব্যাপ্ত হয়ে গেছে। কেবল ভাবের দিক দিয়ে নয়, কাজে কর্মেও। জানকী চাষের কাজে, বলদ পালনে, শাক উৎপাদনে অনুকম্পা আর সহযোগিতা করে বেনুকরকে মুগ্ধ করেছে। কিন্তু এই ক্রমাগত সহযোগিতার ফলেই যদি 15 বছরের স্ত্রীকে 4 বছর পর 19 বছরে একটু স্তিমিত আর দূরবর্তী বলে বেনুকরের মনে হয়, তবে তাকে ক্ষমা করা যেতে পারে। সেটা তার অনন্য সাধারণ বিকৃত মনের অপরাধ নাও হতে পারে। মানুষ মাত্রেই মনে মনে স্বভাবতই অধার্মিক এবং মানুষ মাত্রেরই স্নায়ুরোগ ভেতরে থাকে, এটাই তার কারণ। 15 বছরের প্রথম পদক্ষেপ শুরু হয়ে 19 বছরে উপনীত হতে যে সময়টা কেটেছে তা আয়ুকে ক্ষয় করেছে, কিছু দান করেছে, কিছু অপহরণ করেছে। বেনুকর তা গ্রাহ্য করে না, কিন্তু মদিরার অজানা জিনিসের ভেজাল মিশিয়ে তাকে হীনবল করে দিয়েছে, এটাই বড় সাংঘাতিক। বেনুকরের মনে ওতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষের এই ক্ষোভটি সাংঘাতিক, এবং তা না জন্মালে যৌবনের উপর নূতন নূতন শয্যা প্রসাধনের প্রয়োজন হতো না, কটাক্ষ কৌশল বিলুপ্ত হয়ে যেত। তার উপর এই 4 বছর ধরে যে যৌবনোদ্যমতাকে একমাত্র জানকীর নিজস্ব শক্তি অর্থাৎ টেনে রাখবার কলাময় রজ্জু বলে বেনুকরের মনে হতো, তা যেন এখন আর হয় না। বেনুকরের মনে ক্ষোভ আছে বলা হয়েছে, সেই ক্ষোভের উৎপত্তি ওইখানে। জানকীর রক্তাধর আর শুভ্র দর্শন তেমনি চমৎকারী আছে,
দেহের নিবিড়তাও তেমনি অশেষ, কিন্তু ওই পর্যন্তই। আর এমন কিছুরই উদ্ভাবন সেখানে নেই যার নাম দেওয়া যায় লীলাময়িত্ব, আর যা তাকে নিত্যই নূতন করে তুলবে। এবং বেনুকরের লুব্ধতা আর প্রীতি আর আকর্ষণ এবং তারপরের তৃপ্তির আর অন্ত থাকবে না। শেষ পর্যন্ত দাঁড়ালো এই কথাটাই যে স্ত্রীর পক্ষ হতে মানসিক একটা সৃজন লীলা রূপের পর রূপের আবর্তন আর রসের অন্তে রসের উদ্ভব দেখবার জন্যে লাঙল আর বলদের মালিক চাষি গৃহস্থ বেনুকর মোড়ল লালায়িত হয়ে উঠেছে। তার মনে হয়, তোর একঘেয়ে, আর ভালো লাগে না। জানকী রাঁধে যেমন সুন্দর, গোছালেও তেমনি, আর দ্রুত কাজ সারতেও তেমনি পটু। সে জানে সবই, ছুঁচ হাঁটিয়ে ছেঁড়া কাপড় সূক্ষ্মভাবে রিপু করতে যেমন জানে, তেমনি জানে ঢেঁকি পাড়িয়ে চাল চিড়ে প্রস্তুত করতে। কিন্তু জানে না যে বস্তু হিসেবে তার স্বকীয়তা এবং দর একটু কমে এসেছে। আজ হঠাৎ তা জানা গেল। ঘরদোর ঝাঁট দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালবার পর কিছুক্ষণ গৃহস্থ বধূর হাতে কাজ থাকে না। চারদিকে তখন শাঁখ ঘণ্টা বাজতে থাকে। মানুষ যখন বর্বর ছিল, বাসস্থানকে সুরক্ষিত করতে শেখেনি, সন্ধ্যাকে বন্যজন্তুর ভয়ে ভয়ঙ্কর মনে হয়ে তখন ওই প্রচুর ধাতব শব্দ উৎপন্ন করবার প্রয়োজন ছিল। কিন্তু এখন বাজে আরতির সময় মন্দিরে। সে যাই হোক, এই সময়টা বিরামের সময়। বেনুকরের গৃহেও এই সময়ে কর্মবিরতি দেখা দিয়েছে। বসে বসে নিবিষ্টভাবে হুঁকো টানছে, আর জানকী অদূরে পা মেলে বসে। উভয়েই নীরব হুঁকো টানতে টানতে প্রদোষ অথচ শুভ এই সময়ে বেনুকরের দৈবাৎ মনে হল জীবনের মধুর স্বাদে যে অপরিমেয় নিবিড়তা ছিল তা যেন আর নেই। তৃষ্ণা যেন নিঃশেষ হয়ে মিটছে না। কে যেন দ্রাক্ষারসে জল ঢেলে দিয়েছে। তার পূর্বোক্ত ক্ষোভটা অকস্মাৎ পূর্ণ বেগে জেগে উঠল। হুঁকো টানা বন্ধ করে বেনুকর আকাশের দিকে তাকাল। সেখানে কিছুই ছিল না, কিছুই তার চোখে পড়ল না। তেল ফুরিয়ে দ্বীপের শিখা যখন নিবে আসে, তখন একটা নিঃশব্দ হাহাকার যেন কোথায় ওঠে। মনে কি শিখায় তার ঠিক নেই। তেমনি একটা পরাজিত অশক্তের শোকের ছায়া যেন আকাশে রয়েছে, কিন্তু বেনুকর মণ্ডলের সে চোখ নেই যে চোখে আকাশের বর্ণ ভাষা গতি সচেতনভাবে প্রতিফলিত হয়। তবু সে খানিকক্ষণ আকাশের দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর সে চোখ নামিয়ে তাকাল স্ত্রী জানকীর দিকে। তাকিয়ে মলিনভাবে একটু হাসল, যেন একটা উদ্বেগ সে গোপন করতে চায়। জানকী স্বামীর চোখের ওঠানামা লক্ষ্য করেছিল। জিজ্ঞেস করল, কি? বেনুকর বলল, কিছু না, তবে শুধোচ্ছিলাম একটা কথা। মিষ্ট কণ্ঠে জানকী বলল, বলো শুনি। বেনুকর আবার একটু হাসল। তার ধারণা হাসির দ্বারা তার পশ্চাৎবর্তী কথার পথ সুগম হচ্ছে। তারপর বলল, শুনি, মেয়ে মানুষের 18 কলা, সত্যি নাকি? বক্তা কি বলতে যায় তা জানকী তৎক্ষণাৎ বুঝল। বলল, সত্যি নয়, 18 কলা তো নয়ই, তার ঢের বেশি। কেউ বলে 36, কেউ বলে 54। দেখা গেল জানকী একদা যে 20 ঘর পর্যন্ত নামতা কণ্ঠস্থ করেছিল তা সে বিস্মৃত হয়নি। বেনুকর বিস্মিত হল। কয়েকবার হুঁকো টেনে বলল, এত? কিন্তু তোর তো তার একটাও দেখিনি। তা আশ্চর্য কি এমন? দেখাইনি তাই দেখো না। বেনুকর চুপ করে রইল। একটা মানুষ যা দেখাতে পারে কিন্তু দেখায় না, সেটাকে দেখাও বলে তার কাছে আবদার করা যেতে পারে। কিন্তু আবদার করে আদায় করার মতো জিনিস স্ত্রীলোকের কলা নয়, সংখ্যায় তা যতই হোক। জানকী জিজ্ঞেস করল, কার ঢং দেখে ভালো লেগেছে, না কেউ সুর ধরিয়ে দিয়েছে? বেনুকর বলল, তা সব কিছু নয়, অমনি মনে হলো বললাম। দেখবে? বেনুকর এবার লজ্জা পেল। মনে মনে যার অভাব অনুভব করে বেনুকর তৃষিত হয়ে উঠেছিল, সেই জিনিসটা দিতে চাইতেই ব্যাপারটা কেমন বেখাপ্পা হয়ে উঠল। উদ্দেশ্য প্রচ্ছন্ন থাকে বলে যে দান অমূল্য করে পাওয়া হয়, তা জানিয়ে শুনিয়ে দিতে গেলে ভালো লাগে না।
কেমন লাগে তা ভাবাই যায় না। বেনুকর হুঁকো রেখে মুখ নামিয়ে রইল। জানকী বলল, চাষির ঘরে কলা, আচ্ছা দেখাবো। শুনে বেনুকর খুব অপদস্থ হয়ে মুখ ফিরিয়ে প্রস্থান করল। বৈশাখের শেষ, বৃষ্টিতে মাটি একটু ভিজলেই চাষের কাজ শুরু করা যায়, কিন্তু মেঘের দেখা নেই। বৃষ্টির অভাব দারুণ দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। এমন সময় দেবতা একদিন দয়া করলেন। তুমুল গর্জন করে একদিন বিকালে মেঘবাড়ি বর্ষণ করল। জল প্রচুর নয়, তবে সূত্রপাত হিসেবে আশাপ্রদ। কৃষিজীবীরা আনন্দিত হয়ে উঠল। মাঠে এবার লাঙল চলবে। বেনুকর বলল, যাক, বৃষ্টি তো হল। জানকী বলল, এবার আমায় ছেড়ে বলদের আদর হবে। বেনুকর বলল, ধাত। স্বর খানিক তিক্ত করে জানকী বলল, ধাত কেন? তারপর মনের কথাটা চেপে বললে, কালই মাঠে বেরোতে হবে তো? হবেই তো। আগে চষবে কোন মাঠটা? 4 বছর ধরে স্বামীর সঙ্গে কায়মনোবাক্যে সহযোগিতার ফলে জানকী তাদের সব জমি চেনে। বেনুকর বলল, পূবের মাঠে 3 কীর্তে 1 লাগাও, তাতেই হাত দেব। 2 দিন লাগবে। দক্ষিণ দিকটা নামো, কাজী উত্তর থেকে লাঙল দিতে হবে, তবে তাড়াতাড়ি তেমন নেই। বলে ক্ষেত্রকর্ষণের ব্যবস্থা করে বেনুকর আকাশের দিকে চাইল। আকাশে মেঘের আনাগোনা রয়েছে। পরদিন প্রত্যুষে নয়, সকালবেলা রোদ উঠবার পর গুড় মুড়ি আর জল খেয়ে বেনুকর লাঙল আর বলদ নিয়ে আর হুঁকো আর কলকে প্রভৃতি নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে মাঠের উদ্দেশ্যে বেরুচ্ছে। এমন সময় জানকী পিছু ডাকল। বলল, টানাকাঠির বাক্স নিয়েছ? বেনুকর ফিরে দাঁড়িয়ে বলল, প্রথম দিনটাতেই পিছু রেখে ফেললি। নিয়েছি। জানকী বলল, ঘরের যুবতী বউ পিছু ডাকলে ভালো হয়। বেনুকর বলল, ধাত। ধাত কেন? তারপর জানকী বলল, কাঠির বাক্স মাটিতে নামিয়ে রেখো না, ভিজে উঠবে। বেনুকর বলল, বেশ, বলে বেরিয়ে গেল। কিন্তু সেদিন 2 কিতার বেশি জমিতে লাঙল দেওয়া সম্ভব হল না। রোদের তেজ খুব, আর অতিরিক্ত রোদ সহ্য করে তাড়াতাড়ি করবার দরকারও তেমন নেই। খেতে বসে বেনুকর বলল, দক্ষিণের খানা বাকি রইল, কাল ওটা হলেই ও মাঠটা শেষ হয়। পরদিন সকালবেলা বেনুকর আবার মাঠে যাবে, কিন্তু তার আগে, অর্থাৎ খুব ভোরে, জানকীকে শয্যা ত্যাগ করতে দেখা গেল এবং তারপর আরও দেখা গেল ন্যাকড়ার একটা পুঁটলি আর ধারালো একটা খুরপি নিয়ে সে পূবের মাঠের দিকে ছুটছে। চাষের কাজে সে অবশ্যই যায়নি, গিয়েছে অন্য কাজে। সকালবেলা সূর্যোদয়ের খানিক পরে গুড়মুড়িয়ার জল খেয়ে বেনুকর আগের মতো মাঠে লাঙল দিতে এসেছে। রাত্রির গরমের পর গ্রীষ্মের প্রাতঃকাল ভারী স্নিগ্ধ লাগায় বেনুকর সানন্দে লাঙলে বলদ জুড়ল। পাচনখানা বাগিয়ে ধরে সে আল ছেড়ে খেতে নামল। বলদ তার আদেশ বোঝে, চলে থামে তার কথায়। তার আদেশে বলদ যুগল লাঙল টেনে চলতে শুরু করল। চতুষ্কোণ ক্ষেত্র বেড়ে লাঙল মন্থর গতিতে চলতে লাগল। লাঙলের জোরে নিচেকার শুষ্ক মাটি পিণ্ডের আকারে উৎপাটিত আর স্বতন্ত্র হয়ে লাঙলের ফালে খনিত মৃত্তিকার দুপাশে যেন গজিয়ে উঠতে লাগল। দেখতে ভারী আরাম, যেন অপরূপ নূতন কিছুর সৃষ্টি হচ্ছে। বেনুকরের কৃষি স্ফূর্তি বেড়ে গেল। কিন্তু তার কৃষি স্ফূর্তি স্থায়ী হল না। লাঙল 2 বার ক্ষেত্রের 4 কোণ বেড় ঘুরে এসে তৃতীয়বারের মাঝামাঝি আসতেই উন্মূলিত মাটির দিকে চেয়ে বেনুকর বিস্ময়ে একেবারে হতবাক হয়ে রইল। মাটি কেটে আর মাটি ওলটপালট করেই লাঙল এই পর্যন্ত এসেছে, কিন্তু ঠিক এই স্থানটিতে লাঙল কেবল নিচের মাটিই ওপরে তোলেনি, মাটির নিচ থেকে আরও কিছু তুলেছে। লাঙলের ফালে 1/2 হাত 2.5 পোয়া মাটির ভেতর থেকে উঠেছে। ফুল নয়, ফল নয়, শস্য নয়, শামুক নয়, কচ্ছপের ডিমও নয়, টাকার ঘটিও নয়, জীবন্ত একটি মাগুর মাছ। কৃষিজীবী বেনুকর মণ্ডল কৃষিকর্ম, বলদ, লাঙল, ক্ষেত, খামার, ধান, কলাই, বৃষ্টি, বৈশাখ, ছায়া, রৌদ্র
প্রভৃতি সমুদয় বিস্মৃত হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল মাগুর মাছটির দিকে। অপূর্ব আবির্ভাবটা, 1.5 পোয়া 7 ছটাক ওজনের জলবাসী মাছ মাটির ভিতরেও কেমন তরতাজা বলিষ্ঠ ছিল। কাত হয়ে কানে হেঁটে মাছটি খোঁড়া মাটির গুঁড়ো আর ঢেলার ভেতর দিয়ে চলবার চেষ্টা করছে। মাগুরটির দিকে নিষ্পলক চক্ষে তাকিয়ে থেকে বিস্ময়ের পর বেনুকরের মনে জন্মালো আনন্দ, অনন্ত আনন্দ। এরই নাম অদৃষ্ট। ঈশ্বর যদি দেন তো ছাপ্পর ফুঁড়েই দেন, কথাটা সত্যি। কিন্তু তার চেয়েতেও কল্যাণের কথা এই যে ঈশ্বর যদি দেন তো মাটির ভেতর সজীব মাগুর মাছ রেখে দেন। ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের প্রতিদিনের আহার ব্যাপারের দিকেও ব্রহ্মাণ্ডপতির কেমন নজর দেখো। তুচ্ছ বেনুকর আহার করবে বলে স্নেহবশত তিনি কি আশ্চর্য কাণ্ডই না ঘটিয়েছেন। লাঙল, বলদ এবং হুঁকোকলকে মাঠে রেখেই বেনুকর মাগুর মাছের মাথা আঙুলে চেপে ধরে আর সেই স্নেহময় ব্রহ্মাণ্ডপতির প্রতি কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে বাড়ির দিকে দৌড়ল। জানকী হয়তো বৈশাখের অখাদ্য বেগুন ভাজবার আর বড়ি পোস্ত করবার, আলু কুমড়োর টক রাঁধবার কথা ভাবছে। আজ আর সেসব কিছু নয়, আজ খালি মাগুর মাছের ঝোল আর ভাত, আর কিছু নয়। মাগুর মাছের মাথার চাইতে লেজই মিষ্ট বেশি। পথে দেখা রাজীব হাজরার সঙ্গে। রাজীবের ইচ্ছে হলো দাঁড়িয়ে দুটো কথা কয়, আর মাটি মাখা মাগুর মাছ হাতে করে বেনুকরের বাড়ির দিকে দৌড়বার কারণটা কি তা জিজ্ঞাসা করে। কিন্তু বেনুকর থামল না। পেয়ে গেলাম দৈবাত বলে রাজীবের জিজ্ঞাসু দৃষ্টির জবাব দিয়ে সে তেমনি দ্রুত পদে অগ্রসর হয়ে গেল। পিছনে দুবদাব শব্দ শুনে জানকী ঝাঁটা থামিয়ে সোজা হয়ে দাঁড়াল। সে উঠোন ঝাঁট দিচ্ছিল। চেয়ে দেখল স্বামী অসময়ে বাড়ি এসেছেন, হাতে তার তাজা মাগুর মাছ আর মুখময় হাসি। শোনো এক তাজ্জব ব্যাপার বলে শুরু করে বেনুকর মৎস্যপ্রাপ্তির ইতিহাস বলল। পরিশিষ্ট নীতি হিসেবে সে এটাও বলল যে ঈশ্বর যখন দেন তখন শুকনো মাটির ভেতর মাগুর মাছ রেখে দেন খাওয়াবার উদ্দেশ্যে। তারপর অধিকতর পলকের সঙ্গে বলল, নে মাছ রাখ, এই মাছের ঝোল আর ভাত, আর কিছু না আজ। আদ্যন্ত শুনে জানকী প্রশ্ন করল, মাছটি কোথায় পেলে গো? দিব্যি মাছটি তো। প্রশ্নের জবাবে কথার সুরে আদর ঢেলে বেনুকর বলল, শুনলি কি তবে এতক্ষণ? মাঠে লাঙল দিচ্ছি, দেখি হঠাৎ মাটির ভেতর থেকে উঠেছে লাঙলের মাটির সঙ্গে এই মাছ। বলে সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিন্তু জানকী এই কথা শুনে বলল, মিছে কথা। মিছে কথা? তোর দিব্যি, ভগবানের দিব্যি। তবে রাখো এই হাঁড়ির ভেতর, খানিক জল দিয়ে রাখো। হাঁড়ির ভেতর জল দিয়ে মাগুর মাছ তখনকার মতো জিইয়ে রাখল স্বামী স্ত্রী পরস্পরের প্রতি পরম সহানুভূতির সঙ্গে। জল পেয়ে মাছ ক্রীড়াশীল হয়ে উঠেছে। সেই দিকে তাকিয়ে বেনুকর বলল, আজই মাছের ঝোল আর ভাত খাবো, সকাল সকাল ফিরব মাঠ থেকে। বলেই বেনুকর মাঠের উদ্দেশ্যে ফিরে দাঁড়াল। যেতে যেতে দরজায় দাঁড়িয়ে হেসে বলল, কি অদৃষ্ট দেখ। জানকী বলল, জানকীর সকাল সকাল রান্না শেষ হয়েছে। বেনুকরও সকাল সকাল মাঠ থেকে ফিরেছে। বলল, চান করতে চললাম, ভাত বাড়ো। জানকী বলল, বেশ, এসো গে। মাগুর মাছের ঝোল খাবার ব্যগ্রতায় বেনুকর 16 আনা আরাম আদায় করে স্নান করতে পারল না। পুকুরের জলে তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে সে উঠে পড়ল। তার ফিরবার সাড়া পেয়ে জানকী জিজ্ঞেস করল, ভাত বাড়ব? হ্যাঁ হ্যাঁ, কাপড় ছাড়ছি। কাপড় ছেড়ে বেনুকর পিঁড়িতে এসে বসল। বলল, আন দেখি। জানকী থালায় দিল ভাত আর বাটিতে দিল ঝোল। বেনুকর ঝোলের দিকে তাকিয়ে বলল, আবার হিঞ্চের ঝোল করেছিস কেন? তোর বড় রান্নার শখ। জানকী প্রশংসা পেয়েও কথা কইল না। বেনুকর শাকের ঝোল মেখে বাড়া ভাতের 4 ভাগের 1 ভাগ খেয়ে 3 ভাগ রেখে দিল মাগুর মাছের ঝোলের জন্য। বলল, মাছ দে। মাঠের মাটির ভেতর থেকে মাগুর মাছ পেয়ে বেনুকর যতই বিস্মিত হোক, দিশেহারা হয়নি। সে বিস্ময়ের অন্ত ছিল, তাতে তার মস্তিষ্কের পরিস্থিতি একেবারে নষ্ট হয়নি। কিন্তু মাছ চাওয়ার পর জানকীর কথায় তার যে বিস্ময় জন্মালো,
সে বিস্ময়ের সীমা পরিসীমা মাপ পরিমাপ ওজন আধার কিছুই যেন নেই, তা এতই বেশি। জানকী স্পষ্ট বলল, মাছ কোথায় পাব? বেনুকর জন্মাবধি ঠাট্টা বোঝে না, বুঝলে কথাটাকে ঠাট্টা মনে করতে পারত। বিস্ময় দুঃসহ হয়ে তার মাথা এমন ঘুরে উঠত না। শরীর খাড়া করে বেনুকর বলল, মাছ কোথায় পাবি? যে মাছ এনে দিলাম তখন তার কি হলো? মাছ তুমি কখন আনলে? মাছ আমি কখন আনলাম? মাছ আনিনি। কুকুর বেড়াল দিয়ে খাইয়েছিস বুঝি? নাও থামো এখন, আর একটু শাক ঝোল দিয়ে খেয়ে ফেলো ভাত কটি। খ্যাপামি করো না মাছ মাছ করে। খ্যাপামি করবো না মাছ মাছ করে? দে বলছি মাছের ঝোল শিগগির, নইলে ভালো হবে না। বলে বেনুকর চোখ দুটো এমন লাল করে তুলল যে তার সম্মুখে প্রতিবাদ আর না চলবারই কথা। কিন্তু জানকী বলল, মন্দই বা কি করতে পারো মিচিমিচি? মন্দই বা কি করতে পারি মিচিমিচি? এখনো বলছি ভালোভাবে, রাগাস নে বেশি। আমি মাছ কোথায় পাবো যে তোমায় ঝোল রেঁধে খাওয়াবো? কি মুশকিলে ফেললে আমায়। তবে দেখ মুশকিল কাকে বলে। বলে বেনুকর এঁটো হাত বাড়িয়ে জানকীর চুল ধরতে যেতেই তাতেই স্বামীর যৎসামান্য সেই প্রচেষ্টাতেই ভয় পেয়ে জানকী এমন চিৎকার করল যে বেনুকরই চমকিয়ে হাত টেনে নিয়ে উঠে দাঁড়াল। আশেপাশে অনেক লোক বাস করে। বিপন্না প্রতিবেশিনীর আর্তনাদ শুনে তাদের ৩-৪ জন দৌড়ে এলো। মোড়ল রয়েছ? কি হলো মল্লান? প্রবীণ নধরগোপাল চৌধুরী উঠোন হতে প্রশ্ন করে এগোতে লাগল। নন্দগোপাল চৌধুরী উকিলের মোহরি ছিল। বৃত্তির পয়সা চুরি করে একবার এবং উকিলের টাকার হিসেব মিলতে না পেরেও চোখ গরম করায় আরেকবার মার খেয়ে গ্রামে এসে বসেছে। নধরের এক ছেলে কলকাতায় এক দোকানে বেচাকেনার কাজ করে। ভয়ঙ্কর আদালতের ভয়াবহ জটিল সব ব্যাপার তার কাছে জলের মতো পরিষ্কার। এই জন্যে এবং ছেলের মারফত কলকাতার আভিজাত্যের সঙ্গে সংযুক্ত বলে নধরের গ্রামে প্রতিপত্তি খুব। বিবাদের মীমাংসায় কর্তা সাজতে তার যেমন আনন্দ, তেমন আর কিছুতেই নয়। এই নধর চৌধুরী বেনুকর এবং জানকীকে প্রশ্ন করে জানতে চেয়েছে ব্যাপার কি। কিন্তু রান্নাঘরের ভেতর থেকে বেনুকরের কোনো জবাব আসলো না। জবাব দিল জানকী, বলল, আমাকে অনর্থক মারতে উঠেছে। কেন? বলে নধর চৌধুরী প্রভৃতি বেনুকরের রান্নাঘরের সম্মুখে এসে দাঁড়াল। জানকী মাথার কাপড় একটু টেনে দিল, বলল, শোনো তোমরা ওকে শুধিয়ে, কিসব আবল তাবল বলছে মাছ মাছ করে। বেনুকর বলল, কি বলছি আবল তাবল মাছ মাছ করে? শোনো নজরদা, সকালবেলা গেলুম মাঠে লাঙল দিতে, দুবের চষতেই দেখি একটা মাগুর মাছ। এত বড় তাজা মাগুর মাছটা মাটির ভেতর থেকে উঠে পড়েছে। বিবাদের বিষয়ের জটিলতা দেখে নধর পুলকিত হল, বলল, আচ্ছা মাটির ভেতর মাগুর মাছ, তারপর? বলতেই তার দৃষ্টি বিচারকের দৃষ্টির মতো সূক্ষ্ম হয়ে উঠল। বাদী বেনুকর বলতে লাগল, ছুটে এলুম ঘরে, বললাম এই মাছের ঝোল আর ভাত খাবো আজ, রাত ভালো করে। বলে মাছ ওই হাঁড়িতে জল দিয়ে রেখে গেলুম আবার মাঠে। চান করে খেতে বসলুম, দিল হিঞ্চে শাকের ঝোল খালি। রাগ হয় না মানুষের? প্রতিবাদিনী জানকী বলল, শুনলে লোকের কথা, মাছ নাকি এনে দিয়েছে। বিচারক নধর চৌধুরী উভয় পক্ষের বাদ প্রতিবাদ শুনে বলল, বেনু ভাই ঠান্ডা হও, মাঠের জল শুকিয়েছে কার্তিক মাসে, এটা হচ্ছে কি বসে। মাটির ভেতর মাগুর মাছ তো তাজা কি মরা কোন অবস্থাতেই থাকতে পারে না। বলেই হলো থাকতে পারে না? আমি দেখতে পেলাম, হাতে করে বাড়ি নিয়ে এলাম, আর তুমি পঞ্চায়েতে করে বলে দিলে আন্দাজের ওপর থাকতে পারে না। সকলে হাসতে লাগলো। কালীপদ বলল, মাথা বিগড়েছে। জানকী বলল, সেই মাছের ঝোল রাঁধেনি বলে আমায় মারতে উঠেছে। মারবই তো। বলে বেনুকর পুনরায় রুখে উঠতেই কালীপদ প্রভৃতি রান্নাঘরে ঢুকে তাকে ধরে ফেলল। নধর চৌধুরী বলল, অকারণে মারধর করো না বাপু, মাছ তুমি পাওনি, অসম্ভব কথা বললে চলবে কেন? আদালতে এ কথা টিকবে না, দেখি চোখ। বলে নজর করে বেনুকরের চোখ দেখে নধর চৌধুরী বলল, লাল হয়েছে। গুণময় পাল বলল, শুনছ বেনুকর, হাত ধুয়ে ঠান্ডা জায়গায় একটু বসো, এক্ষুনি সেরে যাবে। বসেকের রোদ হঠাৎ মাথায় লাগলে লোকে চোখে এমন সব ভ্রম দেখে, সেবার আমারই হয়েছিল।
মাঠ থেকে ফিরছি ঠিক দুপুরবেলা লাঙল আর দুটো গরু নিয়ে, কিন্তু মনে হচ্ছে গরু যেন দুটো নয়, 4টে। বলতে বলতে গুণময়ী ঘটিতে করে জল এনে বেনুকরের হাত ধুয়ে তাকে ঠান্ডা জায়গায় বসিয়ে দিল। জানকীকে বলল, ভয় নেই, ভালো হয়ে যাবে। বেনুকর একেবারে নিবে শেষ হয়ে গেল। তার তখন প্রায় অচেতন অবস্থা। বারান্দায় সে ঘাড় গুঁজে বসে রইল। হাত নেড়ে জানালো, তোমরা এখন যাও। প্রতিবেশীগণ বেরিয়ে গেল। হিতসাধকগণের অগ্রণী নধর চৌধুরী বলে গেল, আর যেন চেঁচামেচি শুনি নে। খানিক চুপ করে থেকে জানকী একটু হাসল, তারপর বলল, 18 কলা দেখতে চেয়েছিলে না, এ তারই একটি। রাগ করো না, তোমার পায়ে ধরি। বলে জানকী সত্যি স্বামীর পা ধরে বলল, মাগুর মাছের ঝোল রেঁধেছি, এসো খেতে দিগে। বেনুকর উঠে খেতে গেল, কিন্তু রাগের জ্বালায় কথা কইল না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন জগদীশ গুপ্তের লেখা 18 কলার একটি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।